বাংলাদেশের রাজনীতিতে জামাতে ইসলামী একটি আলোচিত এবং বিতর্কিত নাম। দীর্ঘ সময় চাপে থাকার পর 2024-25 সালের রাজনৈতিক পরিবর্তনের পর দলটি আবার প্রকাশ্যে এসেছে। শুধু দেশের ভেতরেই নয়, বহির্বিশ্ব বা আন্তর্জাতিক মহলেও জামাতের গ্রহণযোগ্যতা নিয়ে বরাবরই প্রচুর প্রশ্ন উঠেছে। আর এর একটি বড় কারণ হলো দলটির অতীত ইতিহাস। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় এই দলটির ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং পশ্চিমী দেশগুলোর বড় একটি অংশের মধ্যে এখনও নেতিবাচক ধারণা আছে। তবে গত কয়েক মাসে এই ছবিটার কিছুটা পরিবর্তন হতে দেখা যাচ্ছে। আমেরিকা, ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়নের মতো পশ্চিমী শক্তিগুলিকে জামাতের ব্যাপারে নরম মনোভাব নিতে দেখা যাচ্ছে। তবে সবচেয়ে বড় চমক আসলে ভারতের সাথে জামাতের সম্পর্কের পরিবর্তন। ঐতিহাসিকভাবেই ভারতের সাথে জামাতের সম্পর্ক অত্যন্ত শীতল। ভারত সবসময় জামাতকে পাকিস্তানের ঘনিষ্ঠ এবং ভারত বিরোধী হিসাবে দেখে এসেছে। একসময় জামাত মানেই ছিল ভারতের কট্টর বিরোধী, কিন্তু 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে আমরা দেখছি একটা নতুন চিত্র। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে 2025 সালের মাঝামাঝি সময়ে ঢাকায় এক ভারতীয় কূটনীতিকের সাথে তার বৈঠক হয়েছে। আর মজার ব্যাপার হলো, ভারতীয় পক্ষ থেকে এই বৈঠকটি গোপন রাখার অনুরোধ করা হয়েছিল। এমনকি গত কয়েক মাসে আমরা দেখেছি আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটিশ হাই কমিশনারের মতো গুরুত্বপূর্ণ কূটনীতিকরা জামাত নেতাদের সাথে বৈঠক করছেন। তার মানে কি বহির্বিশ্বে বা আন্তর্জাতিক মহলে জামাতের গ্রহণযোগ্যতা ধীরে ধীরে বাড়ছে? বলবো, সবই বলবো। তবে তার আগে বলে নিই, এই চ্যানেলে আপনি নতুন দর্শক হন বা পুরনো, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে ঝটপট ওই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি টিপে দিন। আর আমাকে আপনাদের কাছে নানা ধরনের ইন্টারেস্টিং টপিকে নতুন নতুন কন্টেন্ট পরিবেশন করার সুযোগ করে দিন। এবার আসা যাক মূল বিষয়ে। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী আমেরিকা বা ইউরোপ এখন আর জামাতকে পুরোপুরি বর্জন করছে না। বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রে জামাতের ভূমিকা কী হতে পারে বর্তমানে তা বোঝার চেষ্টা করছে। এমনকি ভারতের ক্ষেত্রে দিল্লির নীতি নির্ধারক মহলও এখন বুঝতে পারছে যে হাসিনাবিহীন বাংলাদেশে জামাত একটি অপ্রতিরোধ্য শক্তি। তাই তারাও জামাতের ভবিষ্যৎ পরিকল্পনা বোঝার চেষ্টা করছে। কিন্তু এই পরিবর্তনের কারণ কি? আসলে এর পেছনে 3টি কারণ থাকতে পারে। প্রথমত, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক শূন্যতা, যেখানে কোনো একটি দল এককভাবে সংখ্যাগরিষ্ঠ হিসাবে উঠে আসার সম্ভাবনা খুবই কম। দ্বিতীয়ত, জামাতের ক্যাডার ভিত্তিক শক্তি এখন আর কেউ উপেক্ষা করতে পারছে না। আর তৃতীয়ত, ভূ রাজনৈতিক স্বার্থে বড় শক্তিগুলোর সব সময় সব দলের সাথে সুসম্পর্ক রাখার প্রয়োজনীয়তা। তাছাড়া মুসলিম দুনিয়ার তুরস্ক, কাতার ও পাকিস্তানের মতো দেশগুলোর সাথে জামাতের আদর্শগত যোগাযোগ আগে থেকেই ছিল। অবশ্য গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য জামাতের তরফ থেকেও একটা সর্বাত্মক প্রচেষ্টা দেখা যাচ্ছে। তারা নিজেদের একটি মডারেট ইসলামিক পার্টি বা আধুনিক ইসলামী দল হিসেবে ব্র্যান্ডিং করছে। জামাতের নেতারা বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়ে নিজেদের বক্তব্য পেশ করে নিজেদের ইমেজ পুনরুদ্ধারের চেষ্টা করছে। জামাত এখন নিজেদের মডারেট বা উদারপন্থী হিসেবে উপস্থাপন করে বিশ্বের আস্থা অর্জনের চেষ্টা করছে। তবে কেন জামাতের ইতিহাস বিতর্কিত এবং কেনই বা তাদেরকে নিজেদের ইমেজ পাল্টাতে বা পার্টিকে মডারেট প্রমাণ করতে এত পরিশ্রম করতে হচ্ছে, সেটা সংক্ষেপে একটু বলে নেওয়া দরকার। 1941 সালে অবিভক্ত ভারতে ইসলামী চিন্তাবিদ সৈয়দ আবুল আলা মওদুদীর নেতৃত্বে জামাতের প্রতিষ্ঠা হয়। 1947 সালে ভারত বিভাজনের পর এটি পাকিস্তান ও ভারত 2 ভাগে বিভক্ত হয়ে যায়। 1971-এর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় দলটি অখণ্ড পাকিস্তানের পক্ষে অবস্থান নেয়। তারা সরাসরি পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা করে এবং সেটা করতে গিয়ে শান্তি কমিটি, রাজাকার, আল বদর ও আল শামসের মতো আধা সামরিক বাহিনী গঠনে মুখ্য ভূমিকা পালন করে। এই বাহিনীগুলি বুদ্ধিজীবী হত্যা সহ বিভিন্ন নৃশংসতায় লিপ্ত ছিল বলে প্রামাণ্য ইতিহাস উঠে এসেছে। বাংলাদেশের স্বাধীনতার পর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হওয়ায় জামাতও নিষিদ্ধ হয়ে যায়। তবে 1975-এর পর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনৈতিক পট পরিবর্তনের ধারায় পুনরায় ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ দিলে জামাত পুনরায় রাজনীতিতে ফিরে আসে। জামাতের পুরনো শীর্ষ নেতাদের মধ্যে অনেকেই বয়সের কারণে কিংবা গোলাম আজম, মতিউর রহমান নিজাবীর মতো অনেকে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত হয়ে মৃত্যুবরণ করলেও বর্তমান প্রজন্মের জামাতিদের মনোভাব নিয়ে কিন্তু বিশ্লেষকদের মধ্যে মিশ্র মত আছে। যেমন অনেক পর্যবেক্ষক মনে করেন যে বর্তমান তরুণ প্রজন্মের জামাতিদের মধ্যে অনেকেই পুরনো জামাতিদের থেকে অনেক বেশি রক্ষণশীল এবং কট্টর হয়ে উঠেছে। তবে পুরনো নেতারা যেখানে সরাসরি পাকিস্তান ঘেঁষা ছিলেন,
বর্তমান প্রজন্ম পাকিস্তান ঘেঁষা হলেও অনেক বেশি বাংলাদেশি কেন্দ্রিক জাতীয়তাবাদ এবং ইসলাম পন্থার সংমিশ্রণে রাজনীতিটা করছে। কিন্তু নারী নেতৃত্ব, কঠোর শরিয়া আইনের প্রশ্নে তাদের মৌলিক অবস্থানে কিন্তু খুব বেশি পরিবর্তন দেখা যায়নি। কিন্তু জামাতের মধ্যে আরেকটি অংশ যারা মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ করে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসতে চায়, তারা আবার সুকৌশলে নিজেদের পরিচ্ছন্ন এবং জনকল্যাণমুখী বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা করে। তারা এখন ডিজিটাল প্রচার, সংখ্যালঘু অধিকার এবং দুর্নীতি বিরোধী অবস্থানের কথা বলে জনপ্রিয়তা বাড়ানোরও চেষ্টা করছে। তাই সার্বিকভাবে জামাতিদের এই ইমেজ মেকওভারের প্রচেষ্টা কতটা কৌশলগত এবং কতটা আদর্শগত সেটা বুঝতে আরও কিছু সময় লাগবে বলে বিশেষজ্ঞদের মনে হয়। তাই 2024-25 সালের পর মার্কিন কূটনীতিকদের সাথে জামাত নেতাদের ঘন ঘন বৈঠক এটা প্রমাণ করছে যে আমেরিকা দেখতে চায় বাংলাদেশে জামাতের মতো বড় শক্তির অংশগ্রহণ জরুরি। ভারতের বিদেশ দপ্তরও এখন আর জামাতকে পুরোপুরি ব্র্যাকেটবন্দি করছে না। সাউথ ব্লকের গোপন যোগাযোগ সংকেত দিচ্ছে যে আগামীর বাংলাদেশে ক্ষমতার ভারসাম্যে জামাতকে ভারতের মেনে নেওয়া ছাড়া উপায় নেই। হয়তো খানিকটা সেই কারণেই ভারতীয় মিডিয়া রিপোর্টে এখন জামাতকে সফট ইমেজ তৈরির প্রচেষ্টাকারী হিসাবে দেখানো হচ্ছে। যেমন হিন্দু প্রার্থীদের মনোনয়ন দেওয়া বা মন্দিরে পাহারা দেওয়ার মতো ঘটনাগুলো ভারতীয় সংবাদ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। ভারতের শীর্ষ গণমাধ্যমগুলো যেমন এনডিটিভি, টাইমস অফ ইন্ডিয়া, ফার্স্ট পোস্ট এখন আর জামাতকে স্রেফ উগ্রবাদী হিসাবে তকমা দিচ্ছে না, বরং তারা জামাতের সাম্প্রতিক নির্বাচনী ইশতেহার গুরুত্বের সাথে প্রচার করছে, যেখানে জামাত ভারতের সাথে গঠনমূলক ও সহযোগিতামূলক সম্পর্কের প্রতিশ্রুতি দিয়েছে। এমনকি সাম্প্রতিক সময়ে জামাতের নেতারা ভারতের প্রতি নমনীয় বার্তা দিয়েছে। তারা স্পষ্ট করেছে যে ভারতের সাথে তারা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক চায় এবং বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহার হতে দেবে না। তবে ভারত এখনও দ্বিধাদ্বন্দ্বে আছে। যদি জামাত উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্সের নিরাপত্তা নিশ্চিতের নিশ্চয়তা দেয়, তবে ভারতের নীতিতেও বড় পরিবর্তন আসতে পারে। এবং ভারতের বিদেশ দপ্তর এক্ষেত্রে ধীরে চলো নীতি নিয়ে চলছে, এমনটাই বিশ্লেষকদের মত। তারা আনুষ্ঠানিকভাবে বলছে যে এখনও তারা আগের অবস্থানেই আছে এবং জামাতকে তাদের কাজের ভিত্তিতে বিচার করবে, শুধু নির্বাচনী প্রতিশ্রুতির উপর ভিত্তি করে নয়। বিশ্লেষকরা মনে করছে যে এই ধীরে চলো নীতি আসলে জামাতের সাথে সম্পর্ক গড়ার একটা প্রাথমিক ধাপ হতে পারে। তাই এটা বলা যায় যে জামাতে ইসলামী আন্তর্জাতিক মহলে আগের চেয়ে অনেক বেশি এনগেজমেন্ট বা যোগাযোগ তৈরি করতে সফল হয়েছে। তবে একে পূর্ণ বৈধতা বা গ্রহণযোগ্যতা বলার সময় বোধ হয় এখনও আসেনি। বিশ্বমহল এখনও পর্যবেক্ষণ করছে জামাত তাদের পুরনো কঠোর আদর্শ থেকে সরে এসে আধুনিক গণতান্ত্রিক ধারায় কতটা মানিয়ে নিতে পারে। বিশেষত বাংলাদেশের ভেতরেই যেখানে জামাতের প্রতি এক বিরাট সংখ্যক মানুষের নেতিবাচক মনোভাব আছে, মূলত ৭১-এর ঘটনাগুলি এবং তাদের মৌলবাদী ধ্যান ধারণার জন্য। আর এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? জামাত কি আন্তর্জাতিক মহলে নিজেদের ইমেজ পাল্টাতে পারবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।